সৌরজগৎ সৃষ্টি হলো কিভাবে? বিজ্ঞানীদের মতে আজ থেকে 460 কোটি বছর আগে যখন গ্যাসের চাকতি, গ্যাস ও ধূলিকণার চাকতির মধ্যখানে জন্ম নিচ্ছিল সূর্য, তার বহিরাঞ্চলে যেখানে তাপমাত্রা কম ছিল একটু, গ্যাস এবং ধূলিকণা যেমন পৃথিবীতে প্রথমে অত্যন্ত উত্তপ্ত গোলাকার বস্তু সৃষ্টি করে, কোটি কোটি বছর ধরে তাদের উত্তাপ বিকিরিত হতে হতে অন্তত প্রথম 4টে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এরা প্রস্তুরীভূত হয়, শক্ত হয়ে যায়, পাথুরে হয়ে যায়। আর বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন মূলত গ্যাস দিয়ে তৈরি। এগুলো পড়ানো হয় তো তোমাদের ক্লাসে, হ্যাঁ? তবে তাহলে পাড়ার মনে শনি ঠাকুরের মূর্তি দেখে একবার জিজ্ঞেস করো না, গ্যাস দিয়ে তৈরি কি করে মূর্তিটা পেল? এবার বুঝেছ? বিজ্ঞান মনস্ক হতে গেলে একটু নিজেকে কষ্ট দিতে হবে। এই ওটা বলবেন না স্যার, ওটা ধর্মে আঘাত লাগবে, কিন্তু আমি পড়েছি, পরীক্ষায় লিখতে হবে। এই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান বড় কষ্টের জিনিস। চা খেতে খেতে, আইসক্রিম খেতে খেতে বিজ্ঞান করা যায় না। অভিভাবকদের বলছি, যখন গুরু বৃহস্পতি দাড়িওয়ালা মাথায় এই পরে ধানের ছবি দেখেন, প্রশ্ন করি তুই গ্যাস দিয়ে তৈরি, কি করে পেল এই ছবিটা? সুতরাং এইখানে হচ্ছে অনুভূতি এবং বাস্তব। আজকে আমি এসব বলবো না, আমাকে অনেকে জিজ্ঞেস করেন তাহলে কি আপনি এই ধর্মকরণ মানেন না, এসব মাঝে মাঝে কথা বলছেন? আমি ভীষণভাবে মানি। আমি মনে করি ধর্মভাব অনুভূতি, প্রণাম করে ধর্মভাব সবসময় আসে না। ওই বাস যাচ্ছে একটা মন্দিরের বাস দিয়ে, দেখবেন বাসের অনেকে মানে কি হলো, কি করলো তারা? শ্রদ্ধা দেখালো না ধর্ম করলো না প্রণাম করলো, কি করলো এটা? আমরা জিজ্ঞেস করি না, না না ওটা ব্যক্তিগত আঘাত হয়ে যাবে। বুঝতে হবে মহাশক্তিধর কোনো শক্তি, কোনো মানুষ, কোনো পুরুষ, কোনো অস্তিত্ব আছে। কোথায় আছে জানেন? মাস দুয়েক আগে আমি একটি মুসলিম ইউনিভার্সিটিতে গেছিলাম, প্রচন্ড ধর্ম, একেবারে ধর্মান্ধ। এসব বলতে বলতে সে বললো আপনি এরকম কেন বলছেন, ভেতরে আমরা জানি। আমি বললাম ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটা আমি কাউকে বিদ্রুপ করি। আচ্ছা আপনি যখন আল্লাহকে ডাকেন কোথায় বলেন? বলেন কেন হে আল্লাহ? খুব ভালো, কলকাতায় বসে। আচ্ছা ব্রাজিলে একটা মুসলিম, ব্রাজিলে কলকাতা ঠিক উল্টো দিকে, সে কোথায় ডাকবে? বলে সেও তো বলবে হে আল্লাহ। আমার আল্লাহ ওপরে থাকেন আর আমার ঠিক পায়ের দিকে ব্রাজিলে যে আছে সেদিকে আল্লাহ থাকে। তাহলে আল্লাহ কোথায়? ওপরে না নিচে? আমরাও করি ঠাকুর রক্ষা করো, রক্ষা করছি আমি পশ্চিমবঙ্গে থাকলে ওপর দিকে রক্ষা করো, আর ওই আমেরিকায় দক্ষিণ আমেরিকায় থাকলে আমার যেটা পা সেদিকে রক্ষা করো। একবার মনে প্রশ্ন জাগে আপনাদের? সেই জন্য বলি অনুভূতি কোথাও নেই, এখানে আছে, আমার চেতনার মধ্যে আছে। সেটা ভাবতে শুরু করলে না কোনো সংঘাত হয় না। যাই হোক, একটা কোলাজ, সত্যিকারের রঙের ছবি, বুধ, শুক্র, পৃষ্ঠদেশ দেখা যায় না, ঘন মেঘ দিয়ে আচ্ছাদিত, মেঘ তৈরি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ভেপার দিয়ে। ধরিত্রী জননী পৃথিবী, তার কথা আজকে নাইবা তুললাম। লাল গ্রহ মঙ্গল, লাল কেন মরচে ধরেছে, ফেরাস এবং ফেরিক অক্সাইড দ্বারা আচ্ছাদিত। 2002 সালে হাবল স্পেস টেলিস্কোপ থেকে তোলা ছবিতে বিজ্ঞানীরা উৎসাহিত, এর মেরু প্রদেশে দেখা গেছে সাদা আস্তরণ। তাদের মতে এই সাদা আস্তরণ হলো জলীয় বরফ, কার্বন ডাইঅক্সাইড বরফ এবং মিথেন বরফের সংমিশ্রণ। তাদের মতে কিছুটা যদি জলীয় বরফ থাকে তাহলে অতীতে তরল জল হয়ে গেছিল মঙ্গল গ্রহে। আর পৃথিবীতে তরল জল মানে তো প্রাণ, তাহলে মঙ্গল গ্রহে প্রাণ ছিল, আজও আছে? বিরাট প্রশ্ন। বৃহস্পতি পৃথিবীর থেকে 319 গুণ ভারী, সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 11.86 বছর, অথচ নিজের চারিদিকে মাত্র 10 ঘন্টা একবার পাক খায়। তীব্র ঘূর্ণনের ফলে মেঘদের টেনে টেনে এরকম বেল্টের মতো তৈরি করেছে। সব থেকে সুন্দরতম গ্রহ, সুন্দরী বলে আপত্তি নেই, রাইট? কেউ জানে না ছেলে নামে। সুন্দরতম গ্রহ শনি গ্রহ, অদ্ভুত সুন্দর বলয়টি। 29.4 বছরে সূর্যকে প্রদক্ষিণ করে, প্রায় 82টা চাঁদ আছে। ইউরেনাস বলয় আছে, নেপচুন নীল রঙের দেখতে, মিথেনের ভেপার দিয়ে আচ্ছাদিত। আর আমাদের নান্যে মুন্যে 9 নবগ্রহ প্লুটো, তার 3টে প্রধান চাঁদ, শ্যারন, নিক্স এবং হাইড্রা। গত 20-25 বছরে খবরের কাগজ, টেলিভিশন খুললে প্রতি 2-3 মাস অন্তর অন্তর মঙ্গলে এটা, মঙ্গলে সেটা। কেন? অনেকে বলে কেন খেয়ে দিয়ে কাজ নাকি বিজ্ঞানীদের, ওই কত প্রবলেম আছে সেগুলো সলভ করুক না, মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ। কেন জানো? এগুলো খবরের কাগজে বেরোবে না, বেরোবে না। কেন? তার কারণ বলছি। মঙ্গল গ্রহের মাটিতে বা মাটির তলায় যদি কোনো জলীয় বরফ থাকে না, এককোষী বহুকোষী ব্যাকটেরিয়া, ভাইরাস, পারাসাইট থেকে থাকে, চিন্তা না। কেন? প্রতি বছর গড়ে কয়েকশো কিলোগ্রাম পাথরের টুকরো মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছিটকে এসে পড়ে। বেশিরভাগ সময় আমরা খেয়াল করি না, 74% জল বলে।
বিজ্ঞানীরা প্রমাণ করে দেখিয়েছেন বছরের পর বছর ধরে। মঙ্গল গ্রহের মাটিতে বা মাটির তলায় যদি এককোষী বহুকোষী ব্যাকটেরিয়া ভাইরাস প্যারাসাইট থাকে, এরকম পাথরে চেপে যদি পৃথিবীতে পড়ে না বন্ধুরা, 6 মাস থেকে 3 বছরের মধ্যে পৃথিবী ছাড়খাড় হয়ে যাবে। বিশ্বাস যদি না করো, গত 3.5 বছরে কি হয়েছে, একটা ছোট্ট বিন্দু করোনা ভাইরাস। অফিসিয়ালি 48 লক্ষ লোক মারা গেছে, অফিসিয়ালি। আনঅফিসিয়ালি তার ঠিক 4 গুণ মারা গেছে। সুতরাং তোমরা যাতে ভালোভাবে তোমাদের জীবন কাটাতে পারো, সুস্থ থাকো, পরবর্তী প্রজন্মের মানুষ যাতে ঠিক থাকে, সেই জন্য মঙ্গল গ্রহে প্রাণ আছে জানার দরকার। বিদেশি শক্তিরা তো বোকা নয়, কোটি 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 টাকা খরচা করছে জাস্ট ফর দ্য ফান। না, মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশে দেখা গেছে এরকম ভূতাত্ত্বিক নিদর্শন, তরল জল যেন পাহাড় কেটে বয়ে গেছিল। তারপরে অবতরণ করলো ফিনিক্স 2008 সালে। পরের ছবিটি ইন্টারনেটে পাবে না, মানে আমি ওই নাসা থেকে, এটা প্রপার্টি রাইটস আছে, দেখাচ্ছি। 20তম দিনে অল্প একটু আসলে দেখা গেল একটা সাদা আস্তরণ। লোকেরা বললো, হ্যাঁ এটা কি জলীয় বরফ? দেখো ইনসেটে 3টে নুড়ি পাথর সাদা। 4 দিন পর দেখা গেল না। এই প্রথম মানব সভ্যতা পৃথিবীর গণ্ডির বাইরে জলীয় বরফের প্রমাণ পেল। আর তারপরে 2012 সালের 6ই আগস্ট অবতরণ করলো কিউরিওসিটি। অভূতপূর্ব, সেটা যায় ছত্তিশগড় বিহারে গ্রীষ্মকালে শুষ্ক নদী খাত। দেখো নুড়ি পাথর তখনই হয় যখন বড় বড় পাথর প্রবহমান জলের মধ্যে যেতে গিয়ে ধাক্কা খেয়ে ভেঙে ছোট হয়ে গিয়ে মসৃণ হয়ে যায়। ডেফিনেটলি তরল জল ছিল মঙ্গল গ্রহে কোনোদিন। 2012 সালে যখন বোঝা গেল, সারা পৃথিবী তখন ফুটছে। লোকেদেরকে বলতে পারবে না, বলবে কেন করছো, যেই বলবে ব্যাস অ্যাস্ট্রোলজারদের তো পোয়া, সবাই মরে যাবে পৃথিবীতে, আপনি কিন্তু বেঁচে থাকবেন। এই আংটিটা পড়ুন। করোনা ভাইরাস নিয়ে করেনি, করতে সাহস করেনি, কিন্তু এখানে করবে, উপার্জন হবে। যাই হোক, 15ই আগস্ট 2012 ভারতের স্বাধীনতা দিবসে তৎকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করলেন লোকসভায়, ভারত মঙ্গল অভিযানের জন্য প্রস্তুত। একটু অত্যুক্তি করছি না, সারা পৃথিবী জুড়ে হাসির কলরব। ভারতের প্রযুক্তি বিজ্ঞান, মঙ্গলকে কি ইয়ার্কি নাকি? আমাদের এই পাশে খুব বন্ধু একটা দেশ আছে, তোমরা সবাই জানো, চীন। 16ই আগস্ট চীনের জিনহুয়া নিউজ এজেন্সি, আমাদের যে ল্যাপটপে আছে, প্রথম লিড স্টোরি করলো ভারতের বিজ্ঞানীরা সারা পৃথিবীর কাছে নিজেদেরকে ক্লাউন এবং জোকার বলে প্রমাণিত করতে চলেছে। অত্যন্ত অসম্মানজনক। বাদ বাকিটা গল্প তোমরা জানো। 5ই নভেম্বর 2013 PSLV X-25 রকেটের নাকের ডগায় চেপে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পাড়ি দিল মার্স অরবিটার মিশন। লোকেরা আদর করে নাম রাখলো মঙ্গলযান। আর আমাদের কিছু পাকা বাঙালি আছে বুদ্ধিজীবী, তারা বললো ওটা মঙ্গলযান না, মঙ্গলায়ন। ওটা মঙ্গলযান, মঙ্গলায়ন নয়। মঙ্গলায়ন মানে কোনো মানেই হয় না। যাই হোক, এবং 24শে সেপ্টেম্বর 2014 সালে সকাল 8:02 ভারত হলো পৃথিবীর প্রথম দেশ, প্রথম প্রচেষ্টায় সফলভাবে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করালো মঙ্গলের কাজ। 1963 সাল থেকে শুরু করে 3টে দেশ পাগলের মতো চেষ্টা করে গেছে, 54 বার চেষ্টা করেছে, প্রথম প্রচেষ্টায় কেউ সফল হয়নি। আর ভারতের কত খরচ হলো জানো? 484 কোটি টাকা। এর 7 দিন পরে আমেরিকা ঠিক একই একটি উপগ্রহ পাঠালো, একই কাজ করবে। কত খরচ করেছে জানো? 4890 কোটি টাকা। বোঝার চেষ্টা করো। কিন্তু বাবা, আমরা বাঙালি তো, মানে তোমরা অনেকে সবাই মোটামুটি বাঙালি, আমিও বাঙালি, মানে খুব গর্বিত বাঙালি হিসাবে। কিন্তু না, বাঙালিদের কয়েকটা জিনিস আমার ভীষণ অপছন্দ। এক, তুমি যা বলবে ভুল বলছো, আমি যা বলছি ঠিক বলছি, প্রত্যেকে। আর যদি তুমি ভালো কিছু করো না, যতক্ষণ একটা ছেঁদা বার করবো চুপচাপ বসে থাকবে। আমরা কি বলি বলতো, কেউ পাশের বাড়ির খুব ভালো হয়েছে, ছেলেটা ভালো করেছে, অমুকের ভালো হয়েছে, অমুক নেতা খুব ভালো জিনিস, ও দারুণ দুর্দান্ত খুব ভালো, 2 সেকেন্ড গ্যাপ দিয়ে বলি কিন্তু, কিন্তু একটা জুড়ে ফেলে। এটা বাঙালিরা ছাড়া কেউ করে না। আমাকে কতজন যে জিজ্ঞেস করেছেন শিক্ষাবিদ, যাই বলুন তাই বলুন, ডক্টর দুয়ারি 484 কোটি টাকা ভারতবর্ষ খরচ করলো, এমন একটা দেশ 23% লোক দুবেলা পেট ভরে খেতে পায় না, বিপিএল, কোনো দরকার ছিল? তাদেরকে আমি খুব বিনীতভাবে বলি, 2013-14 সালে না সারা ভারতবর্ষে দিওয়ালি এবং কালী পুজো আতশবাজি পড়েছে 5000 কোটি টাকা। তখন কারোর মনে হয়নি
এটা অপচয় হচ্ছে। গত বছর ইউনেস্কোর প্রভাবে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর টোটাল বাজেট ছিল গভর্নমেন্টের মতে 21,000 কোটি টাকা। তখন কোনো মনে হয়নি এটা অপচয়। 484 কোটি, এটা ঠিক কথা। আমাদের দৃষ্টিভঙ্গি কি বলছে, বাঙালি আমরা সৃষ্টি কৃষ্টি কালচারের ধ্বজা দাবি, আমরা তো করবোই। বিজ্ঞান 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 পরে, অথচ আমার ছেলে যদি ইসরোতে যায়, পাড়াতে আমার একটা আলাদা ঘর ঘরে ছেলে তো ইসরোতে আছে, আর কিছু করবো না। অভূতপূর্ব হয়ে গেছি আমরা বাঙালি জাতিরা। একে দোষ, তাকে দোষ, অমুক দোষ, অমুক ঘটনা, কেন্দ্রের দোষ, রাজ্যের দোষ। আরে নিজের কি দোষ সেটাকে বার করো। আয়নার সামনে দাঁড়িয়ে, বাড়িতে গিয়ে আয়নার সামনে 5 সেকেন্ড দাঁড়িয়ে বলো, আচ্ছা আমি জীবনে কি কি ভালো করেছি। মহিলাদের পুরুষদের বোধ জিজ্ঞেস করছি, আমি কতটা ভালো, আমি কাউকে কিছু কোনোদিন খারাপ কিছু করিনি তো, জিজ্ঞেস করবেন তো, উত্তর পেয়ে যাবেন। কেন আমাদের এই অবস্থা, সেই উত্তর আমরা, অন্য কোনো বস্তু, এজেন্সি, ব্যক্তি, দল নয়। সুতরাং অভূতপূর্ব ভারতের একটা গর্ব। কজন জানেন, মানে আমি দেখো, আমি সময় কত বলার ছিল, দ্বিমাত্রিক ছবি নাসা 100টা ছবি কিনেছে ইসরোর কাছ থেকে $11 লক্ষ দিয়ে, 8.8 কোটি টাকা দিয়ে। কেন? দ্বিমাত্রিক ছবি থেকে 3 ডাইমেনশনাল টোপোগ্রাফি করতে পারছে। আমার নিজের কানে শোনা, আমি নাসার অ্যাসোসিয়েট, নাসার ডিরেক্টরের ক্রিসমাস লেকচার, ওদের খুব ফেমাস থাকে ক্রিসমাস লেকচার, তার মতে পৃথিবীর ইতিহাসে যত ক্যামেরা বানানো হয়েছে পর্যন্ত ভারতের ইসরোর বিজ্ঞানীরা সব থেকে শক্তিশালী ক্যামেরা বানাতে পেরেছে। লাস্ট রোতে যে বসে আছো, তোমার কাছে না ভালো ক্যামেরা থাকলে আমার ছবি তুললে নাক চোখ মুখ সবকিছু স্পষ্ট বুঝতে পারবে তো। বলবে দেখ এত দূর থেকে হয় নাকি। এই ছবিটা না মঙ্গলের পৃষ্ঠদেশ থেকে 74,000 কিলোমিটার দূর থেকে তোলা। এই হচ্ছে ভারত। মেরা ভারত মহান, এই ভারত হচ্ছে মহান। আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, সবাই চেষ্টা করছে, সব পলিটিক্যাল পার্টি চেষ্টা করছে। কেন? তোমরা যাতে বেশি না জানো। জানো সত্যি কেন জানো তো? বেশি জানলে যে বেশি প্রশ্ন করবে, সে উত্তর তো আমার কাছে নেই। আর যত বেশি প্রশ্ন করবে, বোঝে যাবে তোমরা আমার থেকে অনেক বেশি, তোমাদের মান অনেক উঁচুতে, আমি তো গন্ডগোলে পড়ে যাবো। সুতরাং যাতে না জানো তোমরা, সবাই চেষ্টা করছে। জানতে হবে, তোমাদেরকে প্রত্যেককে জানতে হবে। তোমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা আগুন রয়েছে, মাথাতে এই 30 সেন্টিমিটারের মধ্যে একটা অত্যন্ত অত্যন্ত শক্তিশালী যন্ত্র রয়েছে, যাকে আমরা মস্তিষ্ক বলি। তাকে ভাবাতে হবে। সেই ভাবনা কিন্তু স্কুলে হবে না, সমাজ করতে দেবে না। মোটামুটি করে ব্যাস, আর বেশি নাই। কিন্তু টাকা পয়সা পেয়ে গেছো, গাড়ি পাচ্ছ, বাড়িতে আছো, কিনেছো, 23-24 বছর বয়সের মধ্যে, আর কি চাই? জীবনের শেষ মুহূর্ত অব্দি না সর্বোৎকৃষ্টের অনুসন্ধান করে চলবে। মানবিকতার দিক থেকে হোক, মানসিকতার দিক থেকে হোক, বিজ্ঞানের দিক থেকে হোক, সমাজভিত্তিক দিক থেকে হোক, সব দিক থেকে। বাবা মারও ঘাবড়ে যাবেন, কিন্তু এই রে, এ তো আমার ছেলে তো আর কথা শুনবে কেন? আপনি যদি তার প্রশ্নের উত্তর ঠিক মতো না দিতে পারেন, আপনাদের বলছি না, প্লিজ ডোন্ট টেক ইট। একটা বাবা মা হওয়া কি সোজা কথা? একটা জন্ম দিলেই কি বাবা মা হওয়া যায়? 7,000 টাকা মাসে টিউশন ফি দিলেই বাবা মা হওয়া যায়? স্কুলে তো থাকে 7 ঘন্টা, বাকি 17 ঘন্টা তো আপনার কাছে থাকে। তাহলে কেন তার সর্দি হলো স্কুলে গিয়ে গেটের বাইরে মিছিল করে বলেন, এই আমার বাচ্চার সর্দি হলো কেন তোমরা দেখো স্কুলে? নিজের দিকে তাকেই বলবেন তো আমার জন্য হয়েছে, আমার দোষে হয়েছে। কজন বাবা বলেন? সত্যকে সত্য ভাবতে শুরু করুন। আমার ক্ষেত্রে না ওটা ধরবেন না, অন্যের ক্ষেত্রে ধরুন। সবাই করি আমরা। আমার কি জীবন নেই? 3 মাস অন্তর একটা রিসোর্টে যাবো, ফেসবুকে ছবি দেবো, আর একটু টাকা থাকলে বছরে একবার করে ইউরোপ বেড়াতে যাবো, সপ্তাহে 1 বার বা 2 বার মলে খেতে যাব। এটাই তো জীবন না। সন্তানকে বড় করতে গেলে না জীবনের ওই দিকটা কিছুদিন ভুলে থাকতে হবে, কয়েক বছর। সেই সন্তান দেখবেন সত্যিকারের সন্তান হবে, সত্যিকারের মানুষ হতে পারবে।
আমরা সেটা না করে সমাজের দোষ, অমুকের দোষ, কিছু না হলে পরীক্ষার আগের দিন পেট খারাপের দোষ, কিছু একটা করি। এই ব্যাপারে আমার বাবা যেমন আমাকে শিখিয়েছিল, অত্যন্ত কঠিন ছিল। বল তোমার যদি পেট খারাপ হয় শরীর পরীক্ষার আগে, আর তারপর যদি বলে ভালো করনি, প্রথম চটটা তুমি খাও। পেট খারাপ হলো কেন? কেন তুমি এমন জিনিস খেলে পরীক্ষার 3 দিন আগে থেকে, যে তোমার শরীর খারাপ হবে? উৎকর্ষ পেতে গেলে কষ্ট করতে হয়। যাই হোক, আগামী 10 বছর বিভিন্ন সমস্ত প্রজেক্ট, ইসরোর দারুণ ব্যাপার। এবার চলে আসি শনি গ্রহের। 84,000 কিলোমিটার চওড়া এই বলয়টি, মাত্র 1 থেকে 100 কিলোমিটার উচ্চতা, তৈরি বরফের কুচি আর নুড়ি পাথর দিয়ে। কিভাবে বরফের কুচি আর নুড়ি পাথর ছড়িয়ে ছিটিয়ে না গিয়ে সাম্যাবস্থা বজায় রেখে শনি গ্রহকে প্রদক্ষিণ করছে, ভাবলে অবাক লাগে। আবার একটু জ্ঞান দিই, এটা তোমাদের ছোটদের বলছি। মনে করো কল্পনার জগতে একটা রকেটে চেপে তোমাকে নিয়ে যাওয়া হলো, শনি গ্রহের বলয়তে রকেটটা নামিয়ে দিয়ে রকেট চলে গেল। এবার তুমি একটা ভিন গ্রহের প্রাণী দেখতে পেলে, এলিয়েন যাকে বলা হয়। আজকাল তো সবাই এলিয়েনে বিশ্বাস করে, এখন অব্দি কেউ পায়। ধরো আছে, জিজ্ঞেস করলে তুমি কে, কি উত্তর দেবে তুমি? এই এই যে ছেলেটি মাথা নিচু করে হাসছো, যে তুমি একটু কম চুল, তুমি বলো কি উত্তর দেবে? তুমি তো হেসে দুদিকে একেবারে বিশাল ভাবে দুজনকে আনন্দ দিচ্ছি, এবার আমাকে আনন্দ দাও। দাঁড়াতে বলছি না, তোমাকে মার্ক করা হয়ে যাবে সেটা বলছি না, বুঝতে পেরেছে। কিন্তু আমি কিন্তু প্রত্যেকের চোখ দেখছি। আমার বক্তৃতাটা না অত্যন্ত এনার্জি ড্রেন আউট করে আমার, কেননা আই ইন্টারাক্ট উইথ ইচ ফেস। আমি অন্ধকার করে ফকর বক্তৃতা দিই না। যাই হোক, সেটি জিজ্ঞেস করে তুমি কে, কি উত্তর দেবে? বলবে আমি মানুষ। মানুষ মানে একটাই দাঁড়িয়ে আছে, স্যার। ব্যাপারটা কি? তোমাকে বলতে হবে স্যার এই মানে আমি বা আমার মতো 780 কোটি এই ধরনের জিনিস যাদের মানুষ বলা হয়, কোটি কোটি প্রাণ, উদ্ভিদ, গাছপালা, মহাসমুদ্র, জল, পাহাড়, পর্বত, টিলা, যা কিছু আছে না, সবই বিন্দুটার মধ্যে। পৃথিবীর সত্যিকারের ছবি মঙ্গল শনি গ্রহের কক্ষপথে বলয় থেকে। কি বলতে হয় বলতো একটু ঢোক গিলে? স্যার মানে ওই যে বিন্দুটা দেখছেন, ওর মধ্যে আমি একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ছোট্ট বিন্দু সবার পিছনে। এই হচ্ছে আমার গুরুত্ব। অথচ আমরা কিরকম দেখাই আমাদের জীবনে? বাড়িতে আমার কত গুরুত্ব, পাড়ায় কত গুরুত্ব, কর্মক্ষেত্রে কত গুরুত্ব, রাজ্যে কত গুরুত্ব, দেশে কত গুরুত্ব, সবাই আসলে দেখাচ্ছে বিন্দু। এই হচ্ছে আমাদের গুরুত্ব। মহাকাশ আমাদেরকে না রিয়েল পার্সপেক্টিভটা দেখায়। ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে আমাদের কোনো গুরুত্ব নেই, কারণ নেই। সামগ্রিকভাবে আমরা সমাজ গড়লে, সুন্দর পৃথিবী গড়লে, পরিবেশকে সৃষ্টি করলে ঠিক মতো প্রত্যেকে ভালো থাকবো। আমি ভালো থাকবো, আমার পাশের ফ্ল্যাটের মহিলা ভালো থাকবে না, ছেলেটা ভালো থাকবে না, এইভাবে কোনোদিন হয় না। সেই জন্য মহাপুরুষ তাদেরই বলা হয় না যুগাবতার, যারা সামগ্রিক সমাজের কথা ভেবেছেন। তারা সেক্টেরিয়ান নন। শুধু হিন্দুদের যেন ভালো হয়, হ্যাঁ মুসলমানরা খারাপ হলেও হতে পারে, আমার কি দরকার? মুসলমানরা বললো শুধু খ্রিস্টান, আমরা ভালো ভালো লাগে, খ্রিস্টানরা খারাপ হলে হোক না। এই করে কখনো পৃথিবীতে বাঁচা যায় না। এই বাঁচি বলে এরকম ভাবে সংঘাত এত বেশি। সবাই সমান, সব তাই সমান। যাই হোক, 1801 খ্রিস্টাব্দে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যে আবিষ্কৃত হল একটি 900 কিলোমিটার ব্যাসের গোলাকার বস্তু, সূর্যকে প্রদক্ষিণ করছে। নাম দেওয়া হলো সেরে, CERES, সেরে। লোকেরা ভাবলো নতুন গ্রহ পাওয়া গেছে, কিন্তু তার 2-3 বছরের মধ্যে আরো 3টে প্যালাস ভেস্টাবল জন্য প্রায় 500 কিলোমিটার আয়তনের আবিষ্কৃত হলো, একই জায়গায় সূর্যকে প্রদক্ষিণ করছে। লোকেরা বুঝলো এক নতুন ধরনের বস্তু আবিষ্কৃত হচ্ছে। সে 1801 সাল থেকে শুরু করে আজ অব্দি হাজারে 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 পাথরের টুকরো, 10, 5, 20, 101 কিলোমিটার, এই ছবিটা নাসা থেকে। এখানে প্রতিটি সবুজ বিন্দু এক একটা আবিষ্কৃত এবং নামাঙ্কিত গ্রহ, অ্যাস্টেরয়েড। এবার ভাবত বেচারি জ্যোতিষীদের খবর, 9টা গ্রহ, সূর্য 10 আঙুল 10টা আংটি হয়ে গেছে। এবার কি করবে? এরা প্রত্যেকে সূর্যকে ঘুরছে, আমার শরীরে প্রভাব ফেলবে, আমার ধনের উপর প্রভাব ফেলবে, মানের উপর প্রভাব ফেলবে। এদেরকে ঠিকঠাক করতে গেলে মানে চুলের ডগা থেকে পায়ের নখের ডগা অব্দি সেই ক্রিসমাস ট্রি এর মতো আংটি করে ঘুরবে। যারা 100 হাজার হাজার টাকা খরচ করেন না আংটি, কবচ, তাবিজ, বাদুলি, একটু ভাববেন, ভেবে উত্তরটা পাবেন। হ্যাঁ।
তাদের মধ্যে এই লাল গ্রহাণুগুলোর নাম অ্যাপোলো গ্রহাণু। এদের বৈশিষ্ট্য, এরা সূর্যের কক্ষপথকে ছেদ করে। তার মানে সূর্য নিজের খেয়ালে যাচ্ছে, এরা ঠিক সেই একই জায়গায় একই সময় এসে পৌঁছতে পারে। এত বড় সংঘর্ষ হবে, পৃথিবীর 1/5 1/6 ভেঙে মানে উড়ে যাবে। কবে হতে পারে? আমার কথা বিশ্বাস না হলে প্লিজ ইন্টারনেটে গিয়ে, আমি আরো 1 ঘন্টা আছি, চ্যালেঞ্জ করুন আমার। যে কোনো মুহূর্তে হতে পারে। এই যে বক্তৃতা দিচ্ছি, ঠিক এই মুহূর্তে এইখানে হতে পারে, আজ থেকে 10 বছর পরে হতে পারে, 10 লক্ষ বছর পরে, কেউ জানে না। পৃথিবীতে যে আমি আপনি বেঁচে আছি না, অ্যাক্সিডেন্ট। কালকে ভালো হবো, আজকে যা গন্ডগোল করার করিনি না, এই মুহূর্ত থেকে আপনি যা হতে চান চেষ্টা করুন। আজকে আমি দস্যু রত্নাকর, কাল থেকে বাল্মীকি হবো, এরকম করে কিন্তু বাল্মীকি হয়নি। সবাই আজ এটা স্ট্যান্ডার্ড টার্ম দেখেছি আমরা জেনারেশনের মধ্যে। বাল্মীকিটা একটু না কয়েকদিন চেপে রাখে, কে কাকে বোঝাচ্ছে। যাই, আর বেশি যাবো না। সৌরজগতে নতুন ধরনের এক বস্তুর নামাঙ্করণ করা হয়েছে। তার কারণ 2003 সালে আবিষ্কৃত হলো এমন একটি বস্তু, যেটি প্লুটোর থেকেও বড়, সূর্যকে প্রদক্ষিণ করে 557 বছরে একবার, সূর্য থেকে 1600 কোটি কিলোমিটার দূরে। বিজ্ঞানীরা ঝগড়াঝাটি করে ঠিক করলেন 2006 সালে যে আমাদের সৌরজগতে 2 ধরনের বস্তু থাকবে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই 8টিকে বলা হলো ধ্রুপদী গ্রহ। আর নতুন এক ধরনের বস্তুর নামাঙ্করণ করা হলো, তাদের বলা হলো বামন গ্রহ। ব্যাচারি প্লুটো ধাক্কা মেরে বামন গ্রহ হয়ে গেল, সব থেকে বড় গ্রহাণু সেরে। নতুন আবিষ্কৃত এই বস্তুটির নাম এরিস গ্রহাণু, বামন গ্রহ। আর নতুন দুটি 2015-16 সালে স্বীকৃতি পেয়েছে বামন গ্রহণত্বের। একটা হচ্ছে হিউমিয়া, আরেকটার নাম মাকে মাকে। মাকে মাকে একটি ইন্দোনেশিয়ান দেবতার নামে। সৌরজগৎ থেকে বেরিয়ে পড়ি, সময় নেই, এখন আমি ধার করার সময় চালাচ্ছি। সত্যিকারের আকাশ, কি হচ্ছে? সন্ধ্যেবেলা দেখলে দুটো তারা, মধ্যখানে কালো অন্ধকার। কোথা থেকে সব ছবি আনছেন? কেন দেখতে পাই না জানো? দেখতে পাই না দোষটা চোখে, আমাদের মানুষের চোখে। মানুষের চোখের একটা জিনিস আছে যাকে বলে পারসেপশন অফ ভিশন। 1/10 সেকেন্ডে যতটা পরিমাণ আলো আমাদের চোখের মনির মধ্যে দিয়ে রেটিনাতে পড়ে, অপটিক নার্ভ সঙ্গে সঙ্গে মাথার পেছনে ছবি আঁকতে শুরু করে। তোমরা জানো নিশ্চয়, আমরা দেখতে পাই কিন্তু মাথার এই ব্রেনের পেছনে অপটিক্যাল লোক দিয়ে। আমাদের চোখ একটা সিসিডি ক্যামেরার মতো আলোকে চোখ করতে পারে না। আমাদের চোখ যদি একটা সিসিডি ক্যামেরা হতো না, তাহলে টানা 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা আকাশের দিকে তাকিয়ে থাকলে দেখতাম প্রতিটা বিন্দুতে একটা করে তারা, বিরাট বিরাট গ্যাসের মেঘ। ওই একটা কথা আছে, ইগনোরেন্স ইজ ব্লিস। আমরা দেখতে পাই না বলে ভাবি খুব সরল ব্যাপার না। প্রত্যেকটা তারাই কি সূর্য? উত্তর হ্যাঁ এবং না। হ্যাঁ কেন? প্রতিটি তারা অভ্যন্তরে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হচ্ছে। না কেন? তাদের প্রারম্ভিক ভর, তাদের পৃষ্ঠদেশের তাপমাত্রা এবং রাসায়নিক গঠন আলাদা আলাদা। সূর্যদের তারাদের ভর সূর্যের 0.08 থেকে 150 গুণ হতে পারে। সূর্যের ভর কত? 2 এর পিঠে 30টা শূন্য। পৃষ্ঠদেশের তাপমাত্রা, মানে কেন্দ্রের তাপমাত্রা 1.5 কোটি, হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হচ্ছে। পৃষ্ঠদেশে 50,000 থেকে 1800 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। আজ থেকে 110 বছর আগে এক মহান মহিষী নারী, হার্ভার্ড স্মিথসোনিয়ান অ্যাস্ট্রোফিজিক্যাল অবজারভেটরিতে মেরি জাম্প ক্যানন, তিনি একটি শ্রেণীবিন্যাস করেছিলেন। সব থেকে পৃষ্ঠদেশের উত্তপ্ত তারা ও তারা, বি তারা, এ তারা, এফ তারা, জি তারা, কে তারা, এম তারা। সূর্যের ক্লাসিফিকেশন জি টাইপের তারা। 100 বছরের বিজ্ঞান পাল্টে গেছে, কেউ তার এই শ্রেণীবিন্যাসে হাত দিতে পারেনি। এখানে আরেকটা কথা বলি, তারাদের একটা দুটো ছবি দেখাবো, আমার সময় হয়ে এসেছে। মানে সঞ্চালক মহারাজ উঠে দাঁড়িয়েছেন, যাই চোখরা ওনাকেও দেখছিলাম তো, সবাইকে দেখি আমি। যাই হোক, তোমাদের কাউকে না একটা আইডেন্টিটি কার্ড চাই, এখন না পরে। আইডেন্টিটি কার্ডে তোমাদের ছবিটা আছে তো? এইবার ছবিটা দেখে না, তুমি বসে আছো, ছবিটা দেখে আমাকে বলতে হবে, আচ্ছা তোমার তাপমাত্রা কত বলতো শরীরে, তোমার ওজন কত, কবে জন্মেছ, আচ্ছা শরীরের ভেতরটা কি আছে, কবে কতদিন বাঁচতে পারো তুমি? উত্তর পাওয়া যায় একটা ছবি দেখে? পাওয়া যায় না তো। কিন্তু ভুলে যেও না বন্ধুরা, একটা তারার থেকে শুধু আলোর সংকেত ছাড়া কিছু এসে পৌঁছায় না। একটা তারার ছবি দেখে তোমাকে বলতে হবে তার ফিজিক্স, কেমিস্ট্রি, মানে পদার্থবিদ্যার দিক থেকে, গাণিতিক বিদ্যার দিক থেকে, রসায়নের দিক থেকে তার ওজন কত, তার তাপমাত্রা কত, তার ভেতরে কি হয়ে রাসায়নিক গঠন চলছে, কতদিন আগে জন্মেছে, সব বলতে হবে। তাই একটা কথা বলি, আমার কাছে খুব ছোট ছোট বাচ্চাদের বাবা মারা আসেন, স্যার ওনার অ্যাস্ট্রোনট হবে, মানে অ্যাস্ট্রোনট কি তার নিজেরাই বোঝে না, তবু হবে আর কি, আর না হলে অ্যাস্ট্রোনমি করবে। আমি তাদেরকে বলি প্লিজ এরকম যাবেন না, আগে চাকুশি পড়ছে পড়ুন। কেন মানো তো?
জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতির পদার্থবিদ্যা নিয়ে সফলভাবে পড়াশোনা করতে গেলে তীক্ষ্ণ 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 বুদ্ধি সম্পন্ন হতে হবে, নাহলে কিচ্ছু হবে না। তোমাদের অনেকের মনে ধারণা থাকে, আমি ভেঙে দিচ্ছি ধারণাটা। ভারতবর্ষে 22টা এরকম ইনস্টিটিউট আছে, সেন্টার অফ এক্সেলেন্স, যেখানে জ্যোতির পদার্থবিদ্যায় পিএইচডি করানো হয়। আমি তাদের কয়েকটির সঙ্গে অল্পভাবে যুক্ত। প্রতি বছর 1800 থেকে 3000 ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন জমা দেয়, ইন্টারভিউ দেবে। অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার ক্রাইটেরিয়া কি জানো? বিএসসি এবং এমএসসি তে 65% মিনিমাম পেতে হবে। আমাদের পশ্চিমবঙ্গ তো 38 কেন 39% পেয়ে গেছি আমি, গ্রাজুয়েট। এবার তো দায় সরকারের, খাওয়াতে হবে, চাকরি দিন। একবারও ভাবি না পড়াশোনায় উৎকর্ষটা আমার মধ্যে না থাকুক না থাকুক, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। গ্রাজুয়েট তো হয়েছি। 65% মিনিমাম পেলে ফর্ম ফিল আপ করতে পারে। এবার এই ফর্মটা পাঠানো হবে, তারপরে রিটেন টেস্ট, ফার্স্ট ইন্টারভিউ, সেকেন্ড ইন্টারভিউ। গত 5 বছরে অনলাইনে অনেকগুলো হয়েছে, কারণ প্যান্ডেমিক ছিল। এই 22টা ইনস্টিটিউটে 1800 থেকে 3000 অ্যাপ্লিকেন্ট এবং পরীক্ষার্থীর মধ্যে থেকে ম্যাক্সিমাম যে ইনস্টিটিউটে নেওয়া হয়েছে যে কোনো একটা বছরে, কজন জানো? 2 জন অ্যাভারেজ। ফার্স্ট ক্লাস ফার্স্ট 100%, 99.96। মাধ্যমিকে কোনো নাম নেই, কোনো দাম নেই। ছাঁচা করবে 99.96 পেলে কি করে? এ বাবা, নিশ্চয়ই তোমাদের রাজ্য সরকার কিছু একটা করেছে। তুমি কত ভালো কেউ পায় না, কারণ সত্যি তাই নয়। 99.96 তো পাওয়া যায় না। অঙ্কতে 100তে 100 পাওয়া যায়, হিস্ট্রিতে 100তে 100 হচ্ছে, মানেটা কি? বাবা মারা কোনদিন জিজ্ঞেস করেছেন? পেলে একবার ছেলে মেয়ে দেখেছ, সোনার টুকরো একবার, কিন্তু করে পেলো ব্যাপারটা। লিটারেচারে 100তে 100, মানেটা কি? বাবা মাদের মধ্যে মনে প্রশ্ন জাগেন এগুলো? বরঞ্চ এই দেখতো, ও 99 পেলো, তুই 98 পেলি, ঠাস করে একটা চর মেরে দাঁড়িয়ে গেছিল। কেন বলুন তো? নিজের না পাওয়া গুলোকে ছেলে এবং মেয়েদের মধ্যে আপনি দেখতে চান। আপনারা নিজেরা যেটা পারেন না, নিজেদের যে বুদ্ধি নেই, চেষ্টা করুন আমার ছেলে বা মেয়ে তো সেই বুদ্ধিতে দেখাবে, গর্ব তো আমার হবে। আপনি কি করেছেন? আপনি 99.কয়েক% পেয়েছেন। আমি জানি আমাকে দ্বিতীয়বার এখানে ডাকা হবে না, আমাদের শেষে যাবে। আজকে 5 মিনিট সময় নিচ্ছি। জন্মিলে মরিতে হবে, তারারাও মারা যায়। তারারা বেঁচে আছে মানে কি? ওই যে হাইড্রোজেন থেকে হিলিয়াম পারমাণবিক সংযোজন বিক্রিয়া চলছে, শক্তি উদ্গত হচ্ছে, সে শক্তির চেষ্টা করছে বাইরে থেকে বেরিয়ে আসতে, একটা বিকিরণজনিত চাপ সৃষ্টি করছে। সেই বিকিরণজনিত চাপ যখন কেন্দ্রাভিমুখী চাপের সঙ্গে সমান হয়ে কেটে কুটে শূন্য হয়ে যাচ্ছে, তারা জন্মগ্রহণ করছে। কতদিন জন্মাবে, কতদিন বেঁচে থাকবে? আমাদের সূর্যের কথা দিল। তারারা বিভিন্নভাবে মারা যায় তাদের প্রারম্ভিক ভরের উপর নির্ভর করে। তাদের জন্ম হয় কিভাবে জানো? আন্তর নক্ষত্র মেঘ থেকে। বলবে সেটা আবার কি? দুটো তারার মধ্যখানে যখন কালো দেখো না, কালো মানে কিছু নেই বলবে না, আমাদের চোখ দেখতে পায় না। দেখবে সত্যিকারের রং। কালকে রাত্রে আমি 12:30টায় বাড়ি ফিরেছি, তারপরে আমি এগুলোকে কেটে করেছি, তোমাদেরকে একটা রঙিন ছবি দেখাবো। সত্যিকারের রং। এই একটা মেঘ থেকে 1000 সৌরজগৎ সৃষ্টি হবে, দেখবে অভূতপূর্ব। কিন্তু এইবারে বলি, এই একটা ছবিতে 25 লক্ষ পিক্সেল আছে, 2.5 মিলিয়ন পিক্সেল। প্রতিটা পিক্সেল থেকে তথ্য পাওয়া যায়। তোমরা তো বলবে ও কি দারুণ জিনিসটা না? আর একজন পিএইচডি স্টুডেন্ট 3.5 বছর ধরে এই ছবিটাকে রগড়ে 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 বলবে, শোনো এই যে সবুজ আর নীল দেখছো না, অক্সিজেন 5 অক্সিজেন 6, এই নীলটা নিউট্রাল হাইড্রোজেন, এই হলুদটা সালফার, এই কালোটা লোহা, এই সবুজটা হচ্ছে সিঙ্ক বা মলিবডেনাম, আর এই সাদাটা টাইটেনিয়াম। প্রচন্ড প্রচন্ড মেধা, পরিশ্রম, অধ্যাবসায় লাগে। যদি একটা ছবি থেকে গোটা 10 পিএইচডি হয় অ্যাস্ট্রোফিজিক্সে। তাই আরে দারুণ ছবি, আমার খুব অ্যাস্ট্রোনমি ভালো লাগে, কি সুন্দর সুন্দর ছবিও। ও ঠিক আছে, লাগুক ওই লেভেলে। পড়তে গেলে বাবা ভালো হতে হবে। সর্বোৎকৃষ্ট যারা না, আমি আমার ছাত্রদেরকে বলি, তুমি যদি ভালো হও,
যে কোনো সময় তোমাকে ভাবতে পারে এরপর কি করব, অটোমেটিক্যালি না দরজা খুলে যায় তোমার চারিদিকে। তো ভাবতে হবে কোন দিকটাই ভালো হওয়ার, এইটা হচ্ছে ডেফিনেশন। আমি যখন ইন্টারভিউ বোর্ডে যাই, দিল্লিতে হোক অন্য জায়গায় হোক, রিসেন্টলি একটা ট্রেন্ড হয়েছে, কেরালার ছেলেমেয়েরা বিএসসি তে সবাই 100% হচ্ছে। প্রথম এটা বছর 10 আগে প্রথম হয়েছিল, মানেটা কি বিএসসি ফিজিক্স অনার্স, ম্যাথমেটিক্স অনার্স 100 পাস সব পেপারে। তারপরে বোঝা গেল যে কোনো একটা ব্যাপার আছে, সেটার মধ্যে আমি যাচ্ছি না। তাদেরকে যখন জিজ্ঞেস করেন না প্রশ্ন, স্যার দিস ওয়াজ নট ইন মাই সিলেবাস, অথচ 100 পেয়েছে। আর এখনকার দিনে মাস্টারমশাই হয়ে গেছেন সেরকম, স্যার এই পদার্থবিদ্যা তো এটা আমি বুঝতে, এটা না আমি এরকম ঠিক পিএইচডিটা করিনি। অনেক মাস্টারমশাই তোমাকে যে পিএইচডি দেওয়া হচ্ছে মানে কি ওই বিষয়টার উপর তোমার টোটাল আধিপত্য আছে। ডক্টর অফ ফিলসফি ভুলে যাও, ইয়াং জেনারেশন করে না। আমি তো, আমার তো কন্ডেন্স ম্যাটার ছিল, এই কোয়ান্টাম মেকানিক্স আমি কি করে বলবো বলুন? মানে তুমি তো বিষয়টা পড়েছ, একবার প্রশ্ন করে দেখেছেন এই ইয়াঙ্গার জেনারেশন মানেটা কি? কিন্তু ইন্টারভিউ বোর্ডে থাকি তো আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, মানে দেখে কষ্ট হয় কি রে, এবং সেটা গর্বের সঙ্গে বলছি। আমার তো ওটা বিষয় ছিল, তোমার বিষয় তো ফিজিক্স, আর তোমাকে ফিজিক্স পড়াতে নেওয়া হচ্ছে, তুমি বলছো ওটা আমি পড়িনি। তাই এই ধরনের এই যে শিক্ষা প্রতিষ্ঠান না, এখানে হয়তো ডিরেক্টলি হবে না, তোমাদেরকে উদ্বুদ্ধ করা হবে আরো জানো, আরো পড়ো, নিজের কোনো কোচিং সেন্টারে পড়ো না, রাত 2টো অব্দি পড়ো, রাত 3টে অব্দি পড়ো, পরের দিন সকালে 4টে উঠে পড়ো, শরীর ভাঙবে না। শুদ্ধ কাজ করলে শরীর অত তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে না, অশুদ্ধ কাজ করলে হয়। তুমি পড়তে পড়তে যদি এবার ইউটিউবে একটা বেশ দারুণ একটা হয়েছে ক্লিপ, ওটা দেখো, তাহলে শরীর খারাপ করে। ভাবছো তো আমি বুড়ো হয়ে গেছি? না, আমি নিজের জীবন দিয়ে তোমাদের বলছি, আমার অভিজ্ঞতা। গত 35 বছরে আমি অ্যাভারেজে ঘুমাই 4.5 ঘন্টা দিনে। একটা অসুখ দেখছো? 4.5 hours এর বেশি আমি কোনো দিন ঘুমাই না। 2টো থেকে 2:30টায় শুতে যাই, আর 7:30 থেকে 7টা, ম্যাক্সিমাম 7টা উঠে পড়ে। কি হয়েছে? কিচ্ছু হয় না। Have that purity in life, then you will find your purpose in your life, and that purpose will make you succeed. Purity of purpose is important. প্রতিটা ছাত্রের ক্ষেত্রে, বাবা তোমাদের প্রত্যেকের কত ক্ষমতা জানো এই 25 থেকে 30 সেন্টিমিটারের মধ্যে? গত বছর হার্ভার্ড একটা সার্ভে করেছে, 13,000 ছেলে মেয়ে বড় মাঝারি বয়সে। আমরা সাধারণ মানুষেরা জন্ম থেকে মৃত্যু অব্দি at the most 16 to 17%, 16 থেকে 17% ব্রেনের ক্ষমতা ব্যবহার করি, বাকিটা করি না, জন্মাই মারা যায়। চেষ্টা করো সেই লেভেলে উঠতে। 17টা 20 হয় কিনা, 20টা 22 হয় কিনা, 100 কোনোদিনই কারোর হয় না, অ্যাবসলিউট ব্যাপার। দেখবে কি ক্ষমতা আমাদের প্রত্যেকের। কবজির যে আমাদের কত জোর না, কবজি মানে ফিজিক্যাল কবজি না, মানুষ অবাক হয়ে যাবে। যা ছবি শোনা, ছুটতে হবে না কোচিংয়ে, ছুটতে হবে না মাস্টারমশাইয়ের কাছে, ছুটতে হবে না ওই যে কি করে আমি চাকরি পাবো। তুমি ভালো হও, মানে আমি ভালো নই, কিন্তু বিশ্বাস করো আমি তো এমন সময় আমার বেঁচেছি যে ওই সময় ততটা প্রতিযোগিতা ছিল না। আজ থেকে আমার পিএইচডি থেকে আজ অব্দি আমি গোটা 6 সংস্থায় কাজ করেছি, কোথাও আমাকে অ্যাপ্লিকেশন করতে হয়নি। এখনো তাদের কাছে আমার বায়োডাটা নেই। ডিরেক্টর বা চেয়ারম্যান ফোন করে বলছে, আমি কালকে আসুন তো, তাহলে বলে দেবেন। কেউ প্রমাণ করতে পারেন আমি কোথাও অ্যাপ্লাই করেছি, কোথাও করে। সুতরাং নিজের জীবন দিয়ে দেখেছি, তুমি যদি মোটামুটি একটু ভালো হও না, লোকে তোমাকে এসে নিয়ে যাবে, তোমাকে খুঁজতে হবে না। সেই পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করো। আজকের এখানে থাকা যত এই উজ্জ্বল প্রচন্ড ভাস্বর মুখের ছেলেরা আছো, চেষ্টা করো। এটা তো ক্ষতি হয় না, তো ভালো হতে পারে, এটাও তো বড় কথা। হ্যাঁ, তাই যখন তারাদের মৃত্যু কথায় আমরা আসি, আজ থেকে 500 কোটি বছর পর আমাদের সূর্য কিভাবে মারা যাবে, ছোট ঘরের তারা সূর্য। সমস্ত হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হলে, থার্মোনিউক্লিয়ার ফিউশন রিয়াকশন বা বিক্রিয়াটি থেমে গেলে শক্তি উৎপাদন বন্ধ হবে, বাইরের দিকে চাপ থেমে যাবে, সূর্য সংকুচিত হবে,
অভিকর্ষজ বলে। সংকোচনের ফলে বাইরের খোলসে তখন অনেক হাইড্রোজেন পড়েছিল, সংকোচনের ফলে তাপমাত্রা উঠতে শুরু করবে, 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পৌঁছাবে ভেতরে যেটা এতক্ষণ ছিল। এই 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে 4টে হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হবে, শক্তি বেরোবে, তারার মানে গ্যাস উত্তপ্ত হলে প্রসারিত হবে। তার মানে 500 কোটি বছর পর জানলার খিড়কিটা দিয়ে তুমি দেখবে এই সূর্যটা ছোট হচ্ছে 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 হতে হতে থপকে গিয়ে বড় হতে থাকবে। কত বড় হবে জানো? ছোট্ট হিসাব করে দেখা যায় আজ থেকে 500 কোটি বছর পর সূর্য বড় হতে হতে আমাদের পৃথিবীর কক্ষপথকে ছুঁয়ে যাবে। বন্ধুরা, তার অনেক কোটি বছর আগে বুধ, শুক্র, পৃথিবী আমরা সবাই সূর্যের মধ্যে ঢুকে যাব, কিছু থাকবে না, পুরো ছাই। ভয় পেও না, 500 কোটি বছর যদি বেঁচে থাকবে ভাবো, তার থেকে বোকামার কিছু হয় না, কিন্তু এটাই হবে পৃথিবীর সৌরজগতের ভবিষ্যৎ। বাইরেটা যখন অত বড় হচ্ছে তাকে বলা হয় লাল দৈত্য, রেড জায়ান্ট। আর ভেতরটা সংকুচিত হতে 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 অভিকর্ষজ বল 1.5 কোটি থেকে 10 কোটি ডিগ্রি তাপমাত্রা উঠবে। এই 10 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে না তিনটে হিলিয়াম পরমাণু কেন্দ্র জুড়ে গিয়ে তৈরি করে কার্বন। হিলিয়াম থেকে কার্বন উৎপন্ন হলো, আবার শক্তি বেরোতে শুরু করলো, ভেতরটা থমকে গেল। কিন্তু শীঘ্রই সমস্ত হিলিয়াম কার্বনে রূপান্তরিত হলে তখন যেহেতু তারাটির প্রারম্ভিক ভর সূর্যের 1 থেকে 8 গুণ, এতটা বেশি নয় যে চাপ দিয়ে তাপমাত্রা আরো বাড়িয়ে 1000 কোটি, 10,000 কোটি, 1 লক্ষ কোটি ডিগ্রি সেন্টিগ্রেড তুলতে পারে। ভেতরটা অত্যন্ত উত্তপ্ত কার্বনের একটা গোলা আকাশের গায়ে একটা বিন্দুর মতো উজ্জ্বল হবে, তাকে বলা হবে শ্বেত বামন, হোয়াইট ডোয়ার্ফ। আর বাইরে থেকে বড় হতে হতে এত বড় হয়ে গেছে খোলসটা, আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাবে, কেন্দ্র অঞ্চল থেকে একটা মেঘের সৃষ্টি করবে। সেই মেঘটিকে বলা হবে প্ল্যানেটারি নেবুলা। কোটি কোটি বছর ধরে সেই শ্বেত বামনের তাপ বিকিরিত হতে হতে ঠান্ডা হয়ে গিয়ে একটা খয়েরি বা কালো বামনে রূপান্তরিত হবে, আর কোনোদিন কেউ দেখতে পাবে না। ততক্ষণে বাইরের মেঘ আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়েছে আন্তর নক্ষত্র মাধ্যমে। মনে হচ্ছে না গল্প বিজ্ঞান, সায়েন্স ফিকশন? গত 35 বছর এগুলি আমি খুব কম গবেষণা করেছি, এগুলি আমার গবেষণার বিষয়। সত্যিকারের ছবি দেখবে, রেড জায়ান্ট, প্ল্যানেটারি নেবুলা, হোয়াইট ডোয়ার্ফ, ট্রু কালার পিকচার, এগুলো আমার গবেষণার কাজ, মানে পিএইচডি পরের গবেষণার কাজ। রাইট, দেখো সত্যিকারের রং আকাশে গায়ে আস্তে আস্তে বড় হচ্ছে তারাটা। আমাদের সূর্য এরকম কিছু একটা হবে, বিশাল। এবং তোমাদের গল্পটা বলি, 1994 সালে আমরা দেখলাম যে বড় হচ্ছে না, আস্তে আস্তে বড় হচ্ছে না, খোলস ছাড়ছে এক একটা খোলস। এই খোলসের ফলে প্রচন্ড শক তৈরি হয়। মানে আমি তখন ম্যানচেস্টারে ফ্যাকাল্টি করে পড়াতাম, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে। তা সিমুলেশন করতে হবে, তাহলে বুঝবো কি করে? 24,000 লাইনের ফোরট্রান প্রোগ্রাম, তখন ফোরট্রান ছাড়া কিছু ছিল না, রাইট? আমরা আজকাল কোড ফোড বলে তো, আমি বলছি না, কিন্তু 1 বছর লেগেছে লিখতে এবং ডিবাগ করতে। আমি যেহেতু ওখানে পড়াতাম, সুপার কম্পিউটারে অ্যাক্সেস ছিল, সুপার কম্পিউটারে ঢুকিয়ে পাঞ্চ 6 মাসের মধ্যে আমি রেজাল্ট পেতে শুরু করলাম যে 72টা অণু, মলিকিউল তৈরি হতে পারে এর ফলে। পাঠানো হলো, এখন দুচ্ছাই করে পাঠিয়ে দিল যেখান থেকে পাবলিকেশন হয়, ইউনিভার্সিটি অফ শিকাগো, একটা রয়্যাল সোসাইটি মানে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি, আর অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, তিনটে প্রধান সংস্থা আছে। বলে এরকম হয় না, সিমুলেশন ঠিক করেছে, কিন্তু এরকম প্রকৃতির সিমুলেশনকে মানে ভাগ্য কিরকম পার্ট প্লে করেছিল আমাদের। আমরা 3 জন, আমি, প্রফেসর ইসাবেল চেরশনেফ বলে ইউনিভার্সিটি অফ জেনিভার একজন, আর কারেন উইলেসি জেট প্রপালশন ল্যাব প্যাসাডিনা নাসা ল্যাবের একজন, আমরা এই 3 জনে এখনো পড়ি আর কি। যাই হোক, তা 1996 সালে হল্যান্ড একটা উপগ্রহ পাঠালো, কাজ হচ্ছে এই ধরনের জিনিস দেখা। কি আনন্দের কথা জানো, প্রথম 6 মাসের অপারেশনে 72টার মধ্যে 68টা মলিকিউল আবিষ্কৃত হলো। অভূতপূর্ব ফিলিংস। মানে তারপরে 6 মাস আমাকে প্রায় 21টা দেশে যেতে হয়েছে, লেকচার, সেমিনার, লেকচার দিতে। প্রসেসটা কি, রাইট? খুব টাফ যে, কিন্তু জ্যোতির রসায়ন শাস্ত্র নতুন একটা বিষয় উঠে, রাইট? এবং এই হচ্ছে সেই অণু, মলিকিউল। কি জিনিস দেখছো বলতো? অর্গানিক মলিকিউলস, জৈব অণু। তার মানে পৃথিবীতে প্রাণ আছে আর কোথাও নেই, এর থেকে ভুল ভ্রান্ত ধারণা হওয়া উচিত নয়। প্রাণের হতে লোহাতে গিয়ে থেমে যায়, কারণ লোহাকে যতই চাপ দাও কিচ্ছু করতে পারবে না, হাইয়েস্ট বাইন্ডিং এনার্জি। ভেতরে এরকম সেই পেঁয়াজের খোসার মতো একটু হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, নিয়ন, অক্সিজেন হয়ে ভেতরে কেন্দ্রে লোহা।
এই অবস্থায় যখন পৌঁছলো, পারমাণবিক সংযোজন বিক্রিয়া থেমে গেছে, বাইরের চাপ থেমে গেছে। অভিকর্ষের চাপকে কেউ আটকাতে পারবে না। সমস্ত প্রচন্ড বেগে কেন্দ্রের দিকে ধাবিত হলো এই স্তরগুলি। প্যাচের লোহার তো অবস্থা খারাপ, তত চারিদিক থেকে আসছে, কোথায় যাবে সে? চেষ্টা করে শক্ত হতে একটা লেভেলের পরে 10⁻17 কিলোগ্রাম পার মিটার কিউব নিউক্লিয়ার ডেন্সিটি, তারপরে আর শক্ত হতে পারে না। প্রচন্ড জোরে এসে ধাক্কা মারে লোহার গোলাতে, ছিটকে ওঠে, কিক রিকয়েল পায়। ওপরে উঠতে গিয়ে তারাটা ধরে রাখতে পারে না, ফেটে যায়। আর ফেটে যাওয়ার মুহূর্তে এক লহমার জন্য কোটি কোটি 100, 150, 1 লক্ষ কোটি টেম্পারেচার ওঠে মুহূর্তের জন্য। আয়রন 54 থেকে 56 থেকে 94 পিরিয়ডিক টেবিলে, পর্যায় সারণীতে যত ন্যাচারালি অকারিং এলিমেন্টস আছে, প্রাকৃতিক মৌল আছে, এক লহমার জন্য তৈরি হয়ে যায়। যেহেতু এক লহমায় বেশি সংখ্যায় তৈরি হয় না, তাদেরকে পৃথিবীতে আমরা একটা বিশাল নাম দিয়েছি, রেয়ার আর্থ এলিমেন্ট। আমরা ইউরেনিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম তত পাবো না, তত ক্যালসিয়াম বা জিঙ্ক বা কার্বন, সোডিয়াম পাবো। তারাটি ফেটে যায়, তাকে বলে সুপারনোভা বিস্ফোরণ। এই সমস্ত মৌল আশেপাশের মেঘে ছড়িয়ে পড়ে, তার থেকে পরবর্তী প্রজন্মের তারাদের সৃষ্টি হবে। এই সুপারনোভা বিস্ফোরণ একটা বিরাট জিনিস। আমাদের রক্তের রং লাল কেন? হিমোগ্লোবিন আছে বলে। হিমোগ্লোবিনের কোন অংশটায় লাল করে? লোহা। লোহা কম থাকলে মা মাসিমারা, মানে আমরাও অ্যানিমিয়া হলে কেলগস খেয়ে, কর্নফ্লেক্স খেতে হয়, পালং শাক খেতে হয়, খেতে হয়, কাঁচকলা খেতে হয়, যাই হোক। মনে করো, চোখটা বন্ধ করো, মনের চোখটা। আমাদের ধমনী, রক্তের ধমনীর মধ্যে দিয়ে লোহার কোটি 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 অণু, এই পরমাণু ঘুরে বেড়াচ্ছে। মানে একটা কথা বলটা ফ্ল্যাগ লাগিয়ে দাও, মনে হয় হাঁটে যাচ্ছে, পায়ে যাচ্ছে, হাঁটে যাচ্ছে, মাথায় যাচ্ছে, 72 বার হার্ট ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এগুলো কোত্থেকে শরীরের মধ্যে? কোনোদিন প্রশ্ন করেছো? ও খাবারের থেকে এসছে। আমি যদি নিরামিষাশী হই, গাছ খেয়েছি গাছ থেকে, আর যদি আমিষ খাই, ছাগল খেয়েছি, ছাগলটা গাছ খেয়েছি, গাছের থেকে এসছে। গাছ থেকে এলো মাটি থেকে, সারটা দেওয়া মাটিতে এলো থেকে। হ্যাঁ, ওই খনি টনিতে আছে, উঠে এসছে, খনিতে এলো থেকে। তার কারণ মহাবিশ্বের সাধারণ তাপমাত্রা -240°C, এবং আমাদের মহাবিশ্বের জন্ম মুহূর্তের যে সব থেকে সমর্থিত যে তত্ত্ব, বিগ ব্যাং হাইপোথিসিস, তাতে দেখানো হয়েছে অঙ্ক কষে, এবং সবাই মেনে নিয়েছে, মহাবিশ্বের জন্মের সময় দুটি মৌল ছিল, 74% হাইড্রোজেন, 25% হিলিয়াম, আর 1% অল্প বেরিলিয়াম, লিথিয়াম ও ডয়টেরিয়াম। এগুলো কোত্থেকে তাহলে? বন্ধুরা, আজকে জেনে যাও এই লাঞ্চের আগে, তোমার শরীরের প্রতিটি আয়রন অ্যাটম, ক্যালসিয়াম, দাঁত, হাড় যা দিয়ে তৈরি, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম যা যা দিয়ে তোমার শরীর তৈরি, যে কোনো মানুষ, এই প্ল্যাটফর্ম, এই ছাদ, এই বাড়ি যা যা তৈরি না, কোটি কোটি বছর আগে একমাত্র সৃষ্টি হয়েছিল একটি তারার অভ্যন্তরে, তাছাড়া বানানো যায় না। তাই তুমি আমি ভাগাভাগি না করে না, কাল থেকে বলতে শুরু করি, আমরা সবাই তারাদের সন্তান। সেই জন্যই আকাশ এক অভূতপূর্ব জায়গা। ভেবে দেখো, তাই গ্যাস থেকে জন্ম হয় তারাদের, তাদের মৃত্যু হয় গ্যাসে, মধ্যিখানে রসায়ন আরো রসায়িত হয়। তার থেকে নতুন একটা প্রশ্ন গত 20 বছরে এসেছে, পৃথিবীতে প্রাণ হলো কিভাবে? শুনলে অবাক হবে, পৃথিবীতে প্রাণ তৈরি করা যায় না, যায়নি। গত 70 বছর ধরে বিজ্ঞানীরা চেষ্টা করেছে। ইউ ক্যানট প্রডিউস লাইফ, ইউ ক্যান রিপ্রোডিউস লাইফ, বাট নট প্রডিউস। প্রাণ যে কি করে হয়, যে বস্তুগুলি তৈরি হয় না, তুমি আমি, পৃথিবীতে ছিলই না, এলো থেকে। তাই এখন বিজ্ঞানীরা গত 20 বছর আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করেছেন, পৃথিবীতে প্রাণের বীজ, প্রাণ নয়, প্রাণের বীজ মহাশূন্য থেকে এসছে। এইরকম কোনো ধূমকেতু গ্রহাণুর ধাক্কার ফলে মহাশূন্য থেকে সেই প্রাণের বীজ বপন হয়েছে। নতুন আরেকটা বিষয় শুরু হয়েছে, অ্যাস্ট্রোবায়োলজি। আর কি বলবে একটা বিষয় নেই, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোকেমিস্ট্রি, অ্যাস্ট্রোবায়োলজি, অ্যাস্ট্রোকম্পিউটিং, অ্যাস্ট্রোস্ট্যাটিস্টিক্স। অ্যাস্ট্রোবায়োলজি এত ট্রিমেন্ডাসলি ডিফারেন্ট সাবজেক্ট, পৃথিবীতে মাত্র 2টো ইনস্টিটিউট আছে, একটা নাসাতে, একটা পুনাতে। কজন জানো তোমরা? ভারতের বিজ্ঞান যে কোথায় পৌঁছেছে আমরা জানি না। তাই বন্ধুরা, শেষ করি, আর বেশি বলবো না, কারণ এগুলো সব থাক, পরের বার বলবো। আবার যদি কেউ ডাকবে না, বলেই দিলাম আমাকে, কিন্তু যদি বলার থাকে বলবো। শুধু বলবো, শেষ করি সেই মহাকবির কথায়, আকাশ ভরা সূর্য তারা। এবারে মানেটা বোঝার চেষ্টা করো, কেন লিখেছেন?
শুধু ছন্দ করে কবিতা লেখেননি, আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। একটু ইংরেজিতে বলেনি, My heart sings at the wonder of my place. In this world of light and life, at the feel in my pulse of the rhythm of creation, cadenced by the swing of the endless time. It is translation. এটি খটোমটো ট্রান্সলেশন মনেই বোঝা যাচ্ছে না। কে করেছিলেন ট্রান্সলেশনটা? রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা খুব রবীন্দ্র সৃষ্টি কৃষ্টির একেবারে ধারক বাহক বলি তো, জানি না রবীন্দ্রনাথ সম্পর্কে। দুটো গান টাটা করে বাজিয়ে দিলাম, আর আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, অমুকমন্ত্রী তমুকটা গেয়ে দিলেন এক লাইন, বিশাল ব্যাপার। কজন বাড়িতে রবীন্দ্র রচনাবলী ত্রয়োদশ খণ্ডে বিশ্ব পরিচয় পড়েছেন? বড়দেরকে বলছি, এই 1.5 ঘন্টা ধরে হাত পা নেড়ে নাটক করে যা বলে গেলাম না, প্রত্যেকটা লেখা আছে আজ থেকে 85 বছর। এই হচ্ছে আমাদের মূল্যায়ন। বাঙালি, গর্বিত বাঙালি আমরা। কিছু বললে বাঙালি কিন্তু যাই হোক, ও উড়ে, ও মেড়ো, ও খোট্টা, ও পাইয়া, আর না। আর তাদেরকে আজকে গিয়ে বিশাল একটা অংশ উড়িষ্যা, গোয়া, চণ্ডীগড়, দক্ষিণ ভারতে টেবিল বয় হিসেবে কাজ করতে হচ্ছে। যদি বলেন ওই যে সরকার করেছে, একদম না, আমরা করেছি, আমাদের জন্য সম্ভব হয়েছে, এটা আপনার জন্য, আমার জন্য, স্বীকার করুন সেটা। তবেই তো একটা সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলবেন এই ছেলেগুলোর জন্য। কি দিচ্ছেন ওদেরকে? 7,000 টাকার প্রতি মাসে টিউশন ফি, কোনো মানে নেই। আপনার থেকে অনেক বড় লোক আছে, তারা 17,000 টাকা দিচ্ছে। আমি এই গত মাসে দেরাদুনে গেছিলাম, দুন স্কুলে পড়ার খরচ শুনলাম এবছর থেকে নতুন চালু করছে। কত বলুন তো? স্কুলে পড়ার ক্লাস 7 আপওয়ার্ডস বছরে 12 লক্ষ টাকা। আপনার 7,000 টাকা কোথার খুদ করে উড়ে যাবে? কি ভাবেন নিজেদেরকে? এমন কিছু দিন যেটা টাকা দিয়ে মূল্যায়ন হয় না, অথচ আপনার সন্তানকে সত্যিকারের মানুষ করে তোলে। ভালো থাকবেন সবাই।